ভাইয়া প্রিপোজিশন নিয়ে ক্লাস চাই, প্রিপোজিশন নিয়ে খুবই সমস্যা ফেস করছি, কোথায় কী ধরনের প্রিপোজিশন বসবে এইটা বুঝতে খুব প্রবলেম হয়ে যাচ্ছে। সো এই কথায় মাথা রেখে আজকে তোমাদেরকে আমি প্রিপোজিশন সবচাইতে সহজভাবে বুঝিয়ে দিব এবং আমার কাছে মনে হয় তুমি যদি এই ক্লাসটি করো, এই কৌশলগুলো তুমি যদি মেনটেন করো, তোমার প্রিপোজিশনের প্রবলেম অনেকাংশে তোমার সমাধান হয়ে যাবে এবং পরীক্ষাতেও তুমি ইনশাল্লাহ ভালো একটা মার্কস আনতে পারবা। সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো প্রিপোজিশন কিভাবে শিখতে হয়, কি দিয়ে আমরা আজকে প্রিপোজিশন শিখবো। আমরা আজকে হচ্ছে বিভক্তি দিয়ে আমরা প্রিপোজিশন শিখব। সো বিভক্তি দিয়ে হচ্ছে আমাদের প্রিপোজিশন, বিভক্তি ব্যবহার করে কিভাবে প্রিপোজিশন ব্যবহার করতে হয়, লিখতে হয় সেটাই জানবো। বাংলা ব্যাকরণের সাথে কিন্তু ইংলিশ গ্রামারের প্রচুর সম্পর্ক আছে। কিন্তু ইংলিশ মানে বাংলায় আমরা যেটা পড়ি সেটা ইংলিশ আলটিমেটলি আসে, বা ইংলিশে যে গ্রামারটা পড়ি বাংলাতে সেই গ্রামারটা হচ্ছে আমরা ব্যবহার করি। যেমন আমরা যদি ভয়েস শিখি, ভয়েসকে বলা হয় কি বাচ্চ, বাংলা কিন্তু বাচ্চ আমরা শিখি। আমরা যদি ন্যারেশনের কথা বলি বাংলাতে সেটা হচ্ছে উক্তি, আমরা কিন্তু বাংলা সেকেন্ড পেপারে উক্তি কিন্তু পড়ি, তাই না, পড়ে থাকি। আবার আমরা যদি বলি হচ্ছে যে কি বলে এটাকে পদাশ্রিত নির্দেশক আর্টিকেল আমরা কিন্তু পড়ে থাকি। বাংলায় সিম্পল, ইংলিশে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, বাংলায় সরল জটিল যৌগিক বাক্য কিন্তু আমরা শিখে থাকি, তাই না। তেমনি বিভক্তি দিয়ে আমরা ইংরেজির প্রিপোজিশনটা খুব সহজেই শিখে ফেলতে পারি। তো তার আগে আমাকে জানতে হবে হোয়াট ইজ বিভক্তি, বিভক্তি কি সেটা আমাদেরকে জানতে হবে না, সেটা আমাদেরকে জানতে হবে। আমি তোমাদেরকে ওভারভিউ দিই একটা জিনিস, দেখো ভাইয়া, এই যে আমি তোমাদের একটা সুন্দর ওভারভিউ দেই যে শূন্য বিভক্তি, কে রে প্রতি দিকে আমাদের দ্বিতীয় বিভক্তি, দ্বারা দিয়া কর্তৃক তৃতীয় বিভক্তি, জন্য হচ্ছে আমাদের চতুর্থ বিভক্তি, এবং তোমার দেখো হতে থেকেছে র এর বা এ অতে সপ্তমী বিভক্তি। আমাদের 7 রকমের বিভক্তি বাংলাতে আছে। এই 7 রকমের বিভক্তি দিয়ে আমরা অসংখ্য প্রিপোজিশন আনসার করতে পারি, ব্যবহার করতে পারি, সেটাই মূলত দেখব। সো এই আলোচনা আমি একটু পরে আসবো, তোমাদেরকে দেখাবো, একটু পরে তোমাদেরকে আমি দেখাবো। বাট তার আগে আমি জানি যে হোয়াট ইজ প্রিপোজিশন, এইটা তোমাদেরকে জানানো উচিত না। তারপরে জানবো হোয়াট ইজ বিভক্তি, দেন বিভক্তির সাথে প্রিপোজিশনের সম্পর্কটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। জাস্ট আমার সাথে তোমরা 10 মিনিট যুক্ত থাকো, 10 থেকে 12 থেকে 13 মিনিট তোমরা আমার সাথে যুক্ত থাকো ভাইয়া, আমি তোমাদেরকে বিভক্তির এই পার্টটুকু একদম সহজ করে দিব। ওকে, সো হোয়াট ইজ প্রিপোজিশন। দেখো প্রিপোজিশন অর্থটা কি। প্রিপোজিশন অর্থ হচ্ছে পূর্বে অবস্থান করে এমন জিনিস। প্রিপোজিশনের বাংলা হচ্ছে পদান্বয়ী অব্যয়, মানে অব্যয়। ওকে, এখন দেখো প্রি মানে কি, দেখো ভাইয়া, প্রি বলতে বোঝায় পূর্বে। প্রি বলতে কি বোঝায়, প্রি বলতে বোঝায় পূর্বে। এই যে প্রি বলতে বোঝায় পূর্বে, আর এই যে পজিশন, এই পজিশন অর্থ হচ্ছে আমাদের কি, এই পজিশন অর্থ হচ্ছে আমাদের অবস্থান। পজিশন অর্থ কি, পজিশন অর্থ হচ্ছে আমাদের অবস্থান, তাহলে পূর্বে অবস্থান। তার মানে প্রিপোজিশন কোনো একটা বিষয়ের পূর্বে বসে, কোনো একটা কিছুর পূর্বে হচ্ছে আমাদের প্রিপোজিশন এই ওয়ার্ডটা বসে। এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, এখন প্রিপোজিশন কিসের পূর্বে বসে, কিসের পূর্বে বসে খেয়াল করে দেখো। যে ওয়ার্ড সাধারণত নাউন কিংবা প্রোনাউনের পূর্বে বসে তার সাথে অন্য বাক্যের বা শব্দের সম্পর্ক নির্দেশ করে তাকে বলা হয় আমাদের প্রিপোজিশন। আমি আবার বলছি, যেই শব্দ কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় প্রিপোজিশন। যেমন দেখো, ফাহমিদ ইজ ইন দ্য রুম। ফাহমিদ হচ্ছে কোথায় আছে, ফাহমিদ রুমের মধ্যে আছে, ফাহমিদ রুমের মধ্যে আছে। তার মানে এই যে ইন, এই ইনটা হচ্ছে আমাদের কি প্রিপোজিশন। এটা কিসের পূর্বে বসছে, দেখো দেখো ভাইয়া, এটা রুমের পূর্বে বসছে। রুমটা কি, দ্য রুম, এটা আমাদের নাউন ফ্রেজ। সো নাউন ফ্রেজ বা নাউনের পূর্বে হচ্ছে আমাদের প্রিপোজিশনটা কিন্তু বসতেছে। তাহলে প্রিপোজিশন নাউনের পূর্বে বসলো, নাউনের পূর্বে বসে এই যে ফাহমিদের সাথে একটা কি করলো, সম্পর্ক স্থাপন করলো না, যে ফাহমিদ কোথায় আছে, ফাহমিদ রুমের মধ্যে আছে। তাহলে রুমের সাথে ফাহমিদের সম্পর্ক কি, মধ্যকার সম্পর্ক। এই মধ্যকার সম্পর্কটা মূলত হচ্ছে আমাদের এই প্রিপোজিশন ইন্ডিকেট করছে। সো প্রিপোজিশন সবসময় একটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের সম্পর্ক স্থাপন করে। যেমন দ্য বয়েজ আর প্লেয়িং, দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড, তাহলে দ্য ফিল্ডের সাথে কি বয়েজদের সম্পর্কটাকে ইন্ডিকেট করছে। এই ইন দিয়ে বেসিক্যালি আমরা সেই সম্পর্কটাকে বুঝিয়ে থাকি। সো প্রিপোজিশন যে কোনো নাউন কিংবা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের সাথে সম্পর্ক স্থাপন করে। গট ইট। এখন দেখো, যদি প্রিপোজিশন তুমি চেঞ্জ করো, তুমি যদি প্রিপোজিশনটাকে চেঞ্জ করো, তাহলে বাক্যের কি হয়ে যায়, অর্থ চেঞ্জ হয়ে যায়। সম্পর্ক বদলে গেল একটি পলকে, একটা গান আছে না ভাইয়া, ওই যে প্রিপোজিশন পরিবর্তন করলে বাক্যের সম্পর্কটাও একটি পলকের মতো পরিবর্তন হয়ে যায়। যেমন দেখো ভাই, এখানে আমাদের ফাহমিদ ইজ ইন দ্য রুম, আমি যদি বলি যে ফাহমিদ ইজ বিহাইন্ড দ্য রুম, সবই সেম।
ফাহামিদ ইজ বিহাইন্ড দ্য রুম। দেখো রুম রুমের জায়গায় আছে, দা জায়গায় আছে, ফাহামিদ ইজ সবকিছু সেম আছে, জাস্ট ইনের জায়গায় কি আমরা বিহাইন্ড লিখলাম, অর্থ কিন্তু চেঞ্জ হয়ে গেল না? আবার যদি বলি যে ফাহামিদ ইজ বিসাইড দ্য রুম, মানে কি রুমের পাশে আছে, অর্থ কিন্তু আরেকটা। ফাহামিদ ইজ আউটসাইড দ্য রুম, তখন অর্থ কিন্তু আরেকটা। ফাহামিদ ইজ অন টপ অফ দ্য রুম, ফাহামিদ রুমের উপরে আছে, অর্থ কিন্তু তখন অন্যরকম হয়ে যায়। সো ইফ ইউ চেঞ্জ দ্য প্রিপোজিশন অফ এনি সেন্টেন্স দেন মিনিং উইল বি চেঞ্জড অটোমেটিকলি। বুঝতে পেরেছো কিনা? তুমি যদি প্রিপোজিশনটাকে চেঞ্জ করো, মিনিংটাও কি হয়ে যায় তোমার হচ্ছে চেঞ্জ হয়ে যায় ভাইয়া। গট ইট? আচ্ছা, প্রিপোজিশন কাকে বলে সেটা আমরা বুঝলাম। প্রিপোজিশনের আরও একটা সুন্দর কাজ আছে, সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা আজান দিচ্ছে ভাই, আমরা একটু জাস্ট 1 মিনিট অফ থাকি ভাইয়া। অলরাইট, সো দেখো দুটো বাক্য খেয়াল করে দেখো ভাইয়া। প্রিপোজিশনের প্রথম কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করা, এটা হচ্ছে প্রধান কাজ। আরও একটা কাজ হচ্ছে প্রিপোজিশনের বাক্যের অর্থকে পরিপূর্ণ করা, বাক্যের অর্থকে পরিপূর্ণ বা ক্লিয়ার করা, একদম তোমার হচ্ছে পরিপূর্ণ স্বচ্ছ বা ক্লিয়ার করা আর কি। বাক্যের অর্থকে একদম ক্লিয়ার করে দেয়, একদম পুরো ক্লিয়ার করে দেয় হচ্ছে আমাদের প্রিপোজিশন। মানে তুমি যদি ঠিকমতো প্রিপোজিশন ব্যবহার করো, প্রিপোজিশন ঠিকমতো ব্যবহার করলে বাক্যের অর্থটাও সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়, বাক্যের অর্থ সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়। যেমন দেখো এই যে দ্য বুক অ্যান্ড দ্য টেবল আর ইন দ্য রুম, বইটা এবং টেবিলটা রুমের মধ্যে আছে। এটা বুঝলাম কেমনে রুমের মধ্যে আছে? এই যে ইন দিয়ে তোমার বুঝাইতেছে কি রুমের মধ্যে আছে, এতটুকু বুঝতে পারলাম রুমের মধ্যে আছে। কিন্তু তুমি কি এটা বুঝতেছো যে বইটা এবং টেবিলটা কোনটা কি অবস্থায় আছে? রুমের মধ্যে আছে ক্লিয়ার, কিন্তু বইটা কি অবস্থায়, টেবিলটা কি অবস্থায়, কোনটা কোন জায়গায় আছে রুমের, এটা কি ক্লিয়ার হয়েছে তুমি? এটা কিন্তু ক্লিয়ার হও নাই প্রথম সেন্টেন্সে। বাট আমি যদি আরও একটা প্রিপোজিশন যুক্ত করি, যে দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য বুক ইজ অন দ্য টেবল ইন দ্য রুম, মানে বইটা টেবিলের উপরে আছে, বইটা টেবিলের উপরে আছে, অ্যান্ড ইন দ্য রুম, রুমের মধ্যে আছে। সো বইটা কোন জায়গায় আছে প্রথম ভাগে ক্লিয়ার ছিল না, বইটা টেবিলের উপরে আছে, এটা ক্লিয়ার কখন হইলা? যখন অনটা যুক্ত হইল। তাহলে তুমি যদি অন যুক্ত করো, মানে বাক্যে প্রিপোজিশন ঠিকঠাক মতো করে ব্যবহার করো, তাহলে বাক্যের অর্থ ক্লিয়ার হয়, বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয়। পাঠক বা যে কোনো ব্যক্তি জিনিসটা বুঝতে পারে যে পজিশন, অবস্থানটা কি। সো প্রিপোজিশনের প্রধান কাজ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অর্থ, বাক্যের সাথে অন্যান্য শব্দের সম্পর্ক স্থাপন করা এবং বাক্যের অর্থকে পরিপূর্ণ ক্লিয়ার করা। এটা আমরা বুঝতে পারলাম হোয়াট ইজ প্রিপোজিশন। এখন দেখো প্রিপোজিশনের সাথে বিভক্তির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। বিভক্তির মাধ্যমে আমরা প্রিপোজিশনের ব্যবহারটা আমরা দেখছি। সো বাক্যের সাথে প্রিপোজিশনের সাথে বিভক্তির সম্পর্ক অনেকভাবে জড়িত। এখন হোয়াট ইজ বিভক্তি, বিভক্তি কি সেটা আমাদেরকে জানতে হবে না? বিভক্তি কি সেটা আমাদেরকে জানতে হবে। বিভক্তি হচ্ছে, আই রিপিট, বিভক্তি হচ্ছে
হ্যাঁ, বিভক্তি হচ্ছে বাক্যের বাক্যের শব্দের সাথে বাক্যের শব্দের সাথে সম্পর্ক স্থাপন করার জন্যে বাক্যের শব্দের সাথে সম্পর্ক স্থাপন করার জন্যে বা বাক্যের অর্থকে পরিপূর্ণ করার জন্যে, আমি আবারও বলছি, বাক্যের অর্থকে পরিপূর্ণ করার জন্যে বা বাক্যের যে বিভিন্ন শব্দ আছে না, বিভিন্ন শব্দের সাথে সম্পর্ক স্থাপন করার জন্যে বাংলায় যে শব্দগুলো আমরা ব্যবহার করি তাকে বলা হয়ে থাকে আমাদের বিভক্তি। লাইক প্রিপোজিশনের মতো। প্রিপোজিশন কি করে? বাক্যের নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে, আবার কি বাক্যের অর্থকে ক্লিয়ার করে না প্রিপোজিশন ইংরেজিতে? তেমনি বিভক্তি হচ্ছে বাংলায় বাক্যের সাথে সম্পর্ক, বিভিন্ন শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে এবং বাক্যের অর্থকে পরিপূর্ণ ক্লিয়ার করে, একদম স্বচ্ছ করে, একদম তোমার স্পষ্ট করে। সেটা হচ্ছে বাংলায় বিভক্তি, ইংরেজিতে হচ্ছে কি বলে সেটাকে? প্রিপোজিশন বলে। যদিও প্রিপোজিশনের বাংলা হচ্ছে অব্যয়, বাট প্রিপোজিশনের মতোই কি আমাদের বিভক্তি জিনিসটা কাজ করে, যে বাক্যে বিভিন্ন শব্দের সাথে তোমার হচ্ছে কি করে সম্পর্ক স্থাপন করে। যেমন আমি যদি বলি যে ডাক্তার ডাকো, খুবই ফ্রিকুয়েন্ট একটা এক্সাম্পল আমরা বিভিন্ন বইতে দেখতে পাই। ডাক্তার ডাকো, এখন দেখো ডাক্তার ডাকো, এখানে কিন্তু ডাক্তার অতিরিক্ত কোনো শব্দ কিন্তু বসে নাই। তুমি ডাক্তারকে ছোট করতে পারবা? ডাক্তারকে ছোট করতে পারবা না। বা ডাকো, এটাকে ছোট করতে পারবা? এটাকে ছোট করতে পারবা না। সো বিভক্তি বেসিক্যালি কি করে? বিভক্তি মূলত হচ্ছে বাক্যের এক্সট্রা একটা শব্দ বা শব্দাংশ। বিভক্তি হচ্ছে একটা অতিরিক্ত শব্দ বা শব্দাংশ যেগুলো বাক্যে বিভিন্ন শব্দের সাথে যুক্ত হয়ে অর্থটাকে ক্লিয়ার করে বা সম্পর্কটাকে স্থাপন করে, কিছু এক্সট্রা শব্দ বা শব্দাংশ। কিন্তু দেখো এখানে ডাক্তার ডাকো, এখানে রটাকে বাদ দিলে ডাক্তা কোনো অর্থ হয়? বা ডাকো, এটাকে তুমি ছোট করতে পারবা না। কিন্তু আমি যদি বলি যে ডাক্তারকে ডাকো, তাহলে এই যে কেটা কি হইলো? কেটা কি এক্সট্রা করে যুক্ত হইলো না ভাইয়া? কেটা হচ্ছে আমাদের এক্সট্রা করে যুক্ত হয়েছে, তার মানে এই কেটা হচ্ছে আমাদের এখানে বিভক্তি। আবার দেখো আমি যদি বলি যে কি বলে এটাকে, বল দিয়ে ক্রিকেট খেলি, তাহলে দেখো ভাইয়া এই যে ক্রিকেট খেলি, আমরা কি বল দিয়ে, এই যে দিয়ে এটা কি আমাদের এক্সট্রা যুক্ত হয়েছে না? ক্রিকেট খেলি, বল, ক্রিকেট খেলি। তো বল দিয়ে, এই যে কি দিয়ে খেলি, এই দিয়েটা হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে কি বিভক্তি হিসেবে কাজ করতেছে। বা রহিম, দেখো রহিম বাড়ি, অর্থ কি মিলে? রহিম একটা শব্দ, বাড়ি একটা শব্দ, অর্থ কি মিলে? মানে সম্পর্ক স্থাপিত হয়? সম্পর্ক কিন্তু স্থাপিত হয় না। তা আমি যদি বলি রহিমের বাড়ি, তখন কিন্তু বাড়ির সাথে রহিমের কিন্তু সম্পর্ক স্থাপিত হয়। তাহলে এই যে বাড়ির সাথে রহিমের যে সম্পর্ক স্থাপিত হয়, কে তৈরি করলো সম্পর্কটা? এর তৈরি করলো। তো এই এর হচ্ছে আমাদের এখানে বিভক্তি। সো বিভক্তি কি করে? বিভক্তি হচ্ছে বাক্যের বিভিন্ন শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে, অর্থটাকে যুক্ত করে, সম্পর্ককে স্পষ্ট করে, অর্থকে স্পষ্ট করে, হচ্ছে আমাদের এই বিভক্তি। সো এর এক্সট্রা শব্দগুলো বা শব্দাংশ বসলে তাকে বলি আমরা বিভক্তি। তেমনি দেখো বল ক্রিকেট খেলি, কোনো কি সম্পর্ক আছে? বল ক্রিকেট খেলি নাই, কিন্তু সম্পর্ক নাই। কিন্তু আমি যদি দিয়ে বললে কিন্তু হচ্ছে আমাদের কি সম্পর্কটা তৈরি হয়ে যায়। সো বিভক্তি জিনিসটা আমরা পরিপূর্ণভাবেই ক্লিয়ার হইতে পারলাম। এখন দেখো এই বিভক্তি অর্থের উপর বেস করে এই বিভক্তি দিয়ে আমরা সুন্দর করে প্রিপোজিশন জিনিসটা বুঝতে পারি। যেমন দেখো কিছু কিছু বাক্যে কোনো বিভক্তি থাকে না, যেমন ডাক্তার ডাকো, এখানে কোনো বিভক্তি আছে? এখানে কোনো বিভক্তি নাই। তো যদি কোনো বিভক্তি না থাকে কোনো বাক্যে, সে বাক্যে কোনো প্রিপোজিশনও বসবে না। বিভক্তি যদি শূন্য বিভক্তি হয়, শূন্য বিভক্তির বেলায় কোনো কি প্রিপোজিশন বসবে না। যেমন দেখো নো প্রিপোজিশন, দেখো ফাহমিদ ইজ আ গুড স্টুডেন্ট, ফাহমিদ ভালো ছাত্র। তাহলে ফাহমিদ ভালো ছাত্র, এখানে অর্থ সম্পর্কটাকে ইন্ডিকেট করার জন্য, সম্পর্ক স্থাপনের জন্য কোনো এক্সট্রা শব্দ কি আছে? ফাহমিদ ভালো ছাত্র, এক্সট্রা কোনো শব্দ নাই, তার মানে কোনো বিভক্তি নাই। যেহেতু কোনো বিভক্তি নাই, সেখানে কোনো কি বসবে না? কোনো প্রিপোজিশন বসবে না। এটা গেল প্রথম বিভক্তি বা শূন্য বিভক্তি। এরপর দেখো কে রে প্রতিদিকে, যদি বাংলা বাক্যের অর্থ করো, বাংলা বাক্যের অর্থে যদি তুমি কে পাও, রে পাও বা প্রতি বা দিকে পাও, তখন তুমি সেখানে সুন্দর করে টু ব্যবহার করবা। মানে যেমন রহিমকে কলমটি দাও, তাহলে গিভ দিস পেন টু রহিম। রহিমকে, এই যে রহিমকে কে বুঝাইলে কে বিভক্তি হলে সেখানে টু রহিম বসবে। রহিম রে, তাহলে গিভ দিস পেন টু রহিম, সেম টু বসবে। প্রতি, যেমন আমি যদি বলি যে গরিবের প্রতি খারাপ নজর, ছোট নজর তাকায়ও না,
তাহলে ডোন্ট লুক ডাউন আপন টু দ্য পুয়ার, ঠিক আছে, গরিবের প্রতি অন্য নজরে তাকায় না। সো প্রতি বুঝাইলে কি হয় আমাদের, প্রতিবাদ দিকে বুঝাইলে, প্রতিবাদ দিকে বুঝাইলে কি হয় আমাদের টু বসে। যেমন দেখো এই যে সে অফিসের দিকে যাচ্ছে, সে অফিসের দিকে যাচ্ছে, তাহলে দেখো হি ইজ গোয়িং টু অফিস, অফিসের দিকে, তাহলে দিকে বুঝাইলে সেখানে কি বসে, টু বসে। কে, রে, প্রতি, দিকে, এগুলো বুঝাইলে আমাদের কি বসে, টু বসে, ঠিক আছে, ওকে। আবার দেখো দ্বারা দিয়া কর্তৃক, যদি কোনো জিনিস দিয়ে বুঝায়, দ্বারা দিয়া কর্তৃক, কোনো জিনিস দিয়ে যদি বুঝায়, এটা দিয়ে কাজটি করো, ওটা দিয়ে কাজটি করি, আমার দ্বারা কাজটি হয়েছে, সো দ্বারা দিয়া কর্তৃক, রহিম কর্তৃক খেলাধুলা সম্পন্ন হয়েছে, তাহলে কর্তৃক মানেও কি দিয়ে বা দ্বারা এমনটা অর্থ বুঝায়। এই সকল ক্ষেত্রে আমাদের কি বসে দেখো, বাই বসে অথবা উইথ বসে, বাই বসে অথবা কি বসে, উইথ বসে। কখন কোনটা বসবে ভাইয়া, কখন কোনটা বসবে, বাই কখন বসবে, যদি কোনো ব্যক্তিকে দিয়ে কাজটি করা হয়, যদি কোনো ব্যক্তিকে দিয়ে কাজটি করা হয় তখন বাই, আর যদি কোনো ইনস্ট্রুমেন্ট, কোনো বস্তুকে দিয়ে কাজটি করা হয় তখন সেখানে বসে হচ্ছে উইথ। ব্যক্তিকে দিয়ে কাজ করলে বাই, আর যদি কোনো বস্তুকে দিয়ে কাজটি করো তখন সেখানে বসে হচ্ছে উইথ। সো বাই অ্যান্ড হচ্ছে আমাদের উইথ। যেমন দেখো হি ওয়াজ কিল্ড বাই আ ম্যান উইথ আ নাইফ, তাহলে হি ওয়াজ কিল্ড বাই আ ম্যান, তাকে মারা হয়েছে, সে একটা মানুষ, একটা মানুষের দ্বারা তাকে মারা হয়েছে, তাহলে হি ওয়াজ কিল্ড বাই আ ম্যান, এই যে বাই, এটা কি মানুষের দ্বারা, এটা পুরুষের দ্বারা মারা হয়েছে, ব্যক্তি না, ব্যক্তি হলে সেখানে কি বসে, বাই বসে। উইথ আ নাইফ, ছুরি দিয়ে মারা হয়েছে, ছুরি কি ভাই আমাদের বস্তু না, ছুরি হচ্ছে আমাদের বস্তু, সো বস্তু হলে সেখানে কি বসে, সেখানে আমাদের বসে হচ্ছে উইথ। সো বস্তু হইলে উইথ বসবে, আর ব্যক্তি দিয়ে বুঝলে আমাদের কি বসবে, বাই বসবে। এটা আমরা বুঝতে পারতেছি, দেখো কর্তার পূর্বে বাই আর ইনস্ট্রুমেন্টের পূর্বে হচ্ছে উইথ। এরপর দেখো জন্য, কারো জন্য যদি বুঝায়, আমরা সবাই বুঝি, কারো জন্য বুঝালে সেখানে আমাদের কি বসে, ফর বসে। তোমার জন্য আমার মনটা কাঁদছে, মাই হার্ট ইজ ক্রাইং ফর ইউ, তোমার জন্য আমার মনটা কাঁদছে। দেখো আই ওয়ান্ট দিস স্পেশাল বুক ফর মাই ব্রাদার, এই বিশেষ বইটা আমার ভাইয়ের জন্য চাই, জন্য চাই, তাহলে ফর মাই ব্রাদার, এই যে ফর, এটা হচ্ছে আমাদের এখানে কি, জন্য বোঝানোর অর্থে প্রেপোজিশন বসতেছে। তাহলে দেখছো প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া বা চতুর্থ বিভক্তি এগুলো থাকলে আমাদের কি হয়, বেসিক্যালি এই বিভক্তি দিয়ে আমরা জিনিসগুলোকে মেনটেন করতে পারি। আবার দেখো কি বলছে এখানে, আমাদের কি বলছে দেখো, হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে যদি বুঝায়, হতে থেকে চেয়ে বুঝলে আমাদের সেখানে কি বসে, প্রেপোজিশন ওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারি। যেমন দেখো ফ্রম, ফ্রম মানে কি হতে, হতে থেকে যদি বুঝায় ফ্রম, আর চেয়ে যদি বুঝায় চেয়ে, আমার চেয়ে তুমি ব্রিলিয়েন্ট, চেয়ে আমার মানে কম্পেয়ার করছে, সেখানে দেনটা বসতেছে। এক্সাম্পল দেখো আই বরোড দিস বুক, আমি এই বইটা ধার নিয়েছি তোমার থেকে, তাহলে তোমার থেকে না, এই যে ফ্রম, তোমার থেকে। আবার দেখো ফাবিহা ইজ মোর বিউটিফুল দ্যান নাইমা, তাহলে ফাবিহার থেকে মানে নাইমার থেকে ফাবিহা বেশি সুন্দর, তাহলে এখানে কি চেয়ে বুঝানোর কারণে এখানে আমাদের কি বসছে, দেন বসছে। তাহলে হতে থেকে চেয়ে বুঝালে ফ্রম বা দেন হয়। এরপরে দেখো র বা এর, এর যদি বুঝায়, এর সবসময় মনে রাখবা, এর যদি বুঝায় সেখানে আমাদের হচ্ছে অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা ব্যবহার করতে পারি। রহিমস হাউস, রহিমের বাড়ি, অ্যাপোস্ট্রফি দিয়ে লিখতে পারি এই অধিকার বোঝানোর ক্ষেত্রে। র বা এর দ্বারা কি বুঝায়, র বা এর দ্বারা অধিকার বুঝায়, আমার বাড়ি, রহিমের বাড়ি, আমার মোবাইল, তাহলে এই যে অধিকার বুঝাইলে তোমার র বা এর বসে। অধিকার বোঝানোর ক্ষেত্রে তুমি হচ্ছে পজেসিভ ফর্ম অর্থাৎ অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে পারো। যেমন রহিমস বুক, রহিমস হাউস তুমি লিখতে পারো, কিন্তু তুমি যদি অ্যাপোস্ট্রফি না লিখে প্রেপোজিশন দিয়ে লেখো, তুমি যদি প্রেপোজিশন দিয়ে লেখো তখন তুমি কি করতে পারো, তখন তুমি হচ্ছে এখানে র বা এর বুঝাইলে তুমি অফ দিয়ে লিখবা, অফ দিয়ে লিখবা। যেমন দেখো দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু, আকাশের রং হচ্ছে নীল, আকাশ এর রং, এজন্য হচ্ছে কি আমাদের নীল। গট ইট? আচ্ছা এরপরে দেখো এ অতে, এ অতে কোথায় বসবাস করছে, ঢাকাতে বসবাস করছে, ঢাকায় বসবাস করছে। তাহলে এই সকল এ অতে এমন অর্থ থাকলে সেখানে কি বসে, ইন অথবা অ্যাট বসে, ইন অথবা কি বসে, ইন অথবা অ্যাট বসে। অলরাইট, সো ইন অথবা অ্যাট। খেয়াল করে দেখো হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বসবাস করে, হি লিভস ইন ঢাকা, ঢাকায় বসবাস করে। অ্যাট খিলগাঁও, খিলগাঁও এ, সে ঢাকায় অথবা খিলগাঁওয়ে বসবাস করে। দেখো খিলগাঁও এখানে কি বসতেছে, অ্যাট বসতেছে। এখন প্রশ্ন হচ্ছে ঢাকায় বা এ দুই জায়গায় তো ইন বা অ্যাট লিখতে পারতাম না, যদি আমাদের বড় জায়গা বুঝায়, দুটা জায়গার মধ্যে কোনটা বড়, ঢাকা বড়, বড় জায়গা বুঝালে সেক্ষেত্রে ইন বসে, আর ছোট জায়গা বুঝালে সেক্ষেত্রে কি বসে, অ্যাট বসে।
সো বড় জায়গার ক্ষেত্রে ইন বাংলাদেশ অ্যাট খিলগাঁও, ইন ঢাকা অ্যাট খিলগাঁও। সো বড় জায়গা বুঝলে ইন, ছোট জায়গা বুঝলে হচ্ছে আমাদের কি বসে, অ্যাট বসে। তাহলে এই হচ্ছে আমাদের প্রিপোজিশন, বিভক্তি দিয়ে প্রিপোজিশন শেখার সহজ কিছু টেকনিক। তোমাদেরকে জাস্ট অনেকগুলো প্রিপোজিশন শিখলাম না, ফ্রম, দেন, অফ, অ্যাট, ইন, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের এই যে নো, টু, বাই, ফর, প্রিপোজিশন দিয়ে যখন তোমার এই জিনিসগুলো বুঝাবে, আমরা খুব সহজেই প্রিপোজিশনটাকে মেনটেন করে লিখতে পারি। সো বিভক্তি দিয়ে আমরা খুব সহজেই প্রিপোজিশন শিখতে পারি এবং পরীক্ষাতে ভালো একটা নাম্বারও আনতে পারি। ঠিক আছে, সো এ হচ্ছে বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, লাইক বাটন দিবা, হিট করবা, সাবস্ক্রাইব করবা, এবং হচ্ছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ারও করবা। সেটা যেন না হয়, আমরা সবাই মিলে একসাথে শিখছি, সবাই মিলে আমরা একসাথে শেখার একটা এই আয়োজনে নেমেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। নেক্সট ক্লাসে দেখা হবে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।